তুমি কি কিছু বললে ভাইয়া? আচমকাই আরুর মুখে এমন কথা শুনে হকচকিয়ে উঠল অভ্র। তখতনাথ নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে বলল সে। হ্যাঁ, কবে বিয়ে আদ্রিজার? ছেলে কি করে? নাম কি? ও তো কিছু জানি না ভাইয়া। তবে ছেলের নাম আদনান, এতটুকু জানি। ওহ, আদ্রিজা রাজি বিয়েতে? ওরে আরও খানিকটা বিস্ময় ভরা কণ্ঠ নিয়ে বলল। হয়তো রাজি না। তাহলে কেন করছে বিয়েটা? কি জানি। অভ্র আর কিছু বলল না, কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে মাকে উদ্দেশ্য করে বলল সে। আমি রুমে গেলাম, মা আমার জন্য 1 কাপ ব্ল্যাক কফি বানিয়ে পাঠিয়ে দিও। ওরে আদ্রিজার মাও বেশি না ভেবে বলল। ঠিক আছে যা তুই, আমি নিয়ে আসছি। ঠিক আছে। এতটুকু বলে আর দাঁড়ালো না অভ্র। চলে গেল নিজ রুমের উদ্দেশ্য। কেন যেন আদ্রিজার বিয়ের কথাটা শুনে তার ভালো লাগছে না। এতটা খারাপ লাগা যেন লাবণ্যের যাওয়ার কথা শুনেও হয়নি অভ্রের। আপসেট ছিল ঠিকই, কিন্তু আদ্রিজার বিষয়টায় শুধু আপসেট নয়, অন্যরকম কিছু একটা ফিল হচ্ছে অভ্রের। যেন কিছু একটা নেই নেই এমন। অভ্র বুঝল না হুট করে তার এমন কেন লাগছে। হয়তো এমনি। এমনটা ভেবে চলে গেল অভ্র সিঁড়ি বেয়ে উপরে। নিকষ কালো অন্ধকারে ঘেরা চারপাশ। আকাশটা যেন নিস্তব্ধ, পুরো তারা নেই কোনো। চাঁদ উঠেছে ঠিকই, কিন্তু মেঘের কারণে প্রায় অদৃশ্যমান সেটা। আর এসবের মাঝেই জানালার ধারে চুপ বসে আছে আদ্রিজা। চারপাশে বাতাস বইছে, খানিকক্ষণ পর পর বাতাসে আদ্রিজার অবাধ্য চুলগুলো উড়ে চলছে খুব। বাতাসে হালকা শীত শীতও লাগছে আদ্রিজার। দুপুরে ভার্সিটি থেকে ফিরে অনেকক্ষণ শাওয়ার নিয়েছিল সে। হয়তো এই কারণেই দুপুর থেকেই শরীরটা তেমন ভালো লাগছিল না আদ্রিজার। জীবনটাকে এই মুহূর্তে খুবই অগোছালো আর এলোমেলো লাগছে তার। ভিতর থেকে আপনা আপনি এক দীর্ঘ শ্বাস বেরিয়ে আসলো আদ্রিজার। এরই মাঝে আদ্রিজার রুমে প্রবেশ করল আদ্রিজার মা। খানিকটা হতভম্ব হয়ে ফোনটা কান থেকে সরিয়ে বলে উঠলেন উনি। আদ্রিজা, তোর খালাম্নি ফোন করেছে, কথা বলবি? ওরে আদ্রিজা নীরব কণ্ঠে বলল। আমার শরীরটা ভালো লাগছে না মা, পরে কথা বলি। একটুখানি বল। মায়ের অনুরোধটা এবার আর ফেলতে পারল না আদ্রিজা। ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোনটা তুলল সে। বলল, হ্যালো। আদ্রিজার হ্যালো শুনে অপর প্রান্তে থাকা আদ্রিজার খালাম্নি বলে উঠল। কি রে, কেমন আছিস? শুনলাম নাকি বিয়ে ঠিক হয়ে গেছে এবার, তবে শ্বশুর বাড়ি যাচ্ছিস। খালামণির কথার শুনে আদ্রিজা কি বলবে ঠিক বুঝতে পারছে না। তাই প্রসঙ্গ পাল্টাতে বলল, এই টপিক ছাড়া অন্য কিছু বলার থাকলে বলো খালামণি। আদ্রিজার কথা শুনে মুখের হাসিটা উবে গেল খালামণির। খানিকটা চিন্তিত মাখা মুখ নিয়ে বললেন উনি। কি হয়েছে তোর? গলাটাও যেন কেমন লাগছে। ঠিক আছিস তো? খানিকটা বিব্রত হল আদ্রিজা। তবে বেশি না ভেবেই বলল, আসলে শরীরটা ভালো লাগছে না খালাম্নি, তাই আর কি। কেন, কি হয়েছে? এমনি ভালো লাগছে না, শরীরটা গরম গরম লাগছে, সাথে মাথা যন্ত্রণাও করছে একটু। একটা কাজ কর, তাড়াতাড়ি কিছু খেয়ে ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়। ঠিক হয়ে যাবে। ওরে আদ্রিজাও নিশ্চুপ গলায় বলল। ঠিক আছে খালাম্নি। আপুর কাছে দে এখন। খালামণির কথা শুনে আদ্রিজাও ফোনটা তার মায়ের কাছে এগিয়ে দিল। আদ্রিজার মাও সেটাকে নিয়ে রুম থেকে বের হতে হতে বলল, বল। তুই চিন্তা করিস না, আমি আদ্রিজা ঔষধ খাইয়ে দিব নে। বলেই ফোনে কথা বলতে বলতে বেরিয়ে যায় আদ্রিজার মা।
মা বের হতেই আদ্রিজা পুনরায় তাকালো আকাশ পানে। আকাশে মেঘ ডাকছে, হয়তো বৃষ্টি হবে। পরের দিন সূর্যের ফুরফুরে আলোতে গভীর ঘুমে মগ্ন ছিল অভ্র। কাল রাতে তার যেন ঘুমই আসছিল না। কেন ঘুম আসছিল না এটাই যেন বুঝতে পারেনি অভ্র। ঘুম আসে প্রায় শেষ রাতের দিকে। তাই তো এখনো গভীর ঘুমে মগ্ন অভ্র। হঠাৎই বিকট শব্দে ফোনটা বেজে উঠল অভ্রের। ফোনের শব্দেই আচমকা ঘুমটা ভেঙে যায় অভ্রের। সাঁতরে ফোনটা বের করতে নেয় অভ্র। কিন্তু ঘুমের চক্করে আর খুঁজে পায় না সেটা। ফোনটা কেটে যায়। ফোনটা কেটে যেতে সেটাকে আর খুঁজল না অভ্র। পুনরায় বালিশ চাপড়ে ঘুমিয়ে পড়ল সে। এরই মাঝে আচমকা গায়ের ওপর কিছু একটা উঠতেই অভ্র চমকে উঠল। ঘুমটা ভেঙে গেল পুরোপুরি। চোখ খুলে তাকাতেই বিছানার উপর আদ্রিজার বিড়াল ছানাটাকে দেখে চরম অবাক হল অভ্র। হতভম্ব হয়ে বলল সে, এটা এখানে কি করে এলো? তবে কি ব্ল্যাকবেরি এসেছে এখান? এরই মাঝে আবারও আদ্রিজার পায়ের সেই পায়েলের শব্দটা কানে ভেসে আসলো অভ্রের কানে। খুব কাছ থেকেই শব্দটা আসছে কানে। অভ্র খানিকটা অবাক হয়ে তাকালো তার রুমের দরজার সামনে। এরই মাঝে হোয়াইট জর্জেট থ্রিপিচ, সিম্পল সাজ, চোখে মোটা ফ্রেমের চশমা আর পুরনো সেই সেম হেয়ার স্টাইল এক সাইডে বেনুনি করা অবস্থায় দরজার সামনে এসে দাঁড়ালো আদ্রিজা। কতক্ষণ আগেই এখানে এসেছে আদ্রিজা তার বিড়াল ছানাকে নিয়ে। কিন্তু এসেই যে ওই বদমাশ বিড়ালটা আজও অভ্রের রুমে এসে হানা দিবে এটা ভাবেনি আদ্রিজা। চরমভাবে লজ্জিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আদ্রিজা অভ্রের রুমের দরজার সামনে। ভিতরে যাবে কি যাবে না ঠিক বুঝতে পারছে না সে। আজ ভার্সিটি যায়নি কেউ। আর বাড়িতে ভালো লাগছিল আদ্রিজার, তাই বিড়ালটাকে নিয়ে এখানে এসেছিল সে। অন্যদিকে আদ্রিজার অবস্থাটা বুঝতে পেরে অভ্র নিজেই বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। গায়ে পরনে ছিল তার হোয়াইট টি শার্ট আর এস কালার ট্রাউজার। চুলগুলো পুরোই এলোমেলো। অভ্র শুরুতে তার মাথার চুলগুলোতে হাত দিয়ে একটু ঠিক করল, তারপর বিছানার উপর থেকে বিড়াল ছানাটাকে কোলে তুলে নিয়ে আদ্রিজার দিকে এগিয়ে গেল সে। অভ্রের কাজের পুরোটা সময়ই শুধু অবাক চোখে তাকিয়েছিল আদ্রিজা অভ্রের দিকে। অতঃপর অভ্রকে নিজের দিকে আসতে দেখে দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আদ্রিজা চুপচাপ। এরই মাঝে অভ্র এগিয়ে এসে বলল তাকে, আজও কিন্তু তুমি আর তোমার বিড়াল ছানা আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল। অভ্রের কথা শুনে লজ্জিত আদ্রিজা আরও লজ্জা পেল। নিশ্চুপ কণ্ঠ নিয়ে বলল, আই এম সরি। অভ্র আদ্রিজার শরীর বিনিময়ে কিছু না বলে প্রসঙ্গ পাল্টে বলল, শুনলাম বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? অভ্রের কথা শুনে খানিকটা অবাক হয়েই বলল আদ্রিজা, আপনিও শুনে নিয়েছেন? না শোনার মতো বিষয় কি এটা? সেটাও ঠিক। আপনার দাওয়াত রইল, আসবেন অবশ্যই। আদ্রিজার কথা শুনে অভ্র খানিকটা বিস্মিত কণ্ঠ নিয়ে বলল, তোমার বিয়েতে আমি গিয়ে কি করব? ওরে অভ্রের কাছ থেকে বিড়াল ছানাটাকে নিয়ে গিয়ে বলল আদ্রিজা, কেন সবাই যা করে তাই করবেন? আপনি এলে আমি খুব খুশি হব, অবশ্যই আসবেন কিন্তু। এতটুকু বলে বিড়াল ছানাটাকে সঙ্গে নিয়ে এগিয়ে গেল আদ্রিজা, আর যাওয়ার আগে আবারও বলল সে, অবশ্যই আসবেন বিয়েতে, আপনি এলে আমার সত্যিই খুব ভালো লাগবে। বলেই আর না দাঁড়িয়ে তৎক্ষণাৎ এগিয়ে গেল আদ্রিজা আরুর রুমের উদ্দেশ্যে। আর অভ্র কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে। যেন আদ্রিজার কথাটা মাথার উপর দিয়ে গেল তার। আজ বিকেলেই লাবণ্যের আমেরিকা যাওয়ার ফ্লাইট। বর্তমানে তারই তোড়জোড় চলছে বাড়িতে। লাবণ্যের বাবা মাও যাচ্ছে লাবণ্যের সাথে।
চড়তাড়ি গোছগাছ চলছে এখন। লাবণ্য তার রুমের বিছানার উপর বসে আছে চুপচাপ, কারণ অভ্র তার ফোন তুলছে না। লাবণ্য বুঝতে পারছে না অভ্র কি তার চিঠিটা পড়েনি এখনো। পড়লে তো নিশ্চয়ই এতক্ষণে ফোন করত তাকে। লাবণ্য বুঝে না এই ছেলেটা এমন কেন, এক তো নিজে যেচে কিছু বলতে পারছে না, তার ওপর সে চিঠি লিখে জানালো তাও কাজ হচ্ছে না। কি করছে এই অভ্রের বাচ্চা কে জানে। লাবণ্য আবারও ফোন লাগালো অভ্রের নাম্বারে, কিন্তু এবারও ফোন তুলল না অভ্র। কারণ অভ্র তখন ওয়াশরুমে ছিল। অভ্র এবারও ফোন না তোলাতে খানিকটা বিরক্ত হয়ে ফোনটা ফেলে রাখল বিছানায়। হতাশ হয়ে বলল লাবণ্য, তুই কোথায় অভ্র? তুই কি এখনো আমার চিঠিটা পড়িসনি? নাকি তোর দিক দিয়ে আমার করা ভাবনাগুলোই ভুল? ভালো কি বাসিস না আমায়? মা, আমার ব্রেকফাস্ট কোথায়? তোমায় স্যান্ডউইচ দিতে বলেছিলাম, এখনো আনলে না কেন? খানিকটা বিরক্তির স্বরে কথাটা বলে উঠল অভ্র তার মাকে। অফিস যেতে দেরি হচ্ছে তার। আজ একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে অভ্রের। আজ যে এতটা লেট করে ঘুমটা ভাঙবে এটা বুঝতেই পারেনি অভ্র। ভাগ্যিস আদ্রিজার বিড়াল গিয়েছিল তার রুমে, না হলে তো হয়েছিল। যদিও প্রথমে একটা ফোন আসাতে ঘুমটা হালকা হয়েছিল অভ্রের। ফোন এসেছিল কথাটা মাথায় আসতেই টেবিলের উপর থেকে ফোনটা দেখল অভ্র। ভুলেই গিয়েছিল বিষয়টা সে। এরই মাঝে হাতে স্যান্ডউইচের প্লেটটা এনে রাখল আদ্রিজা অভ্রের সামনে। তারপর বলল, আপনার স্যান্ডউইচ? হুট করেই আদ্রিজার ভয়েস কানে আসতেই হকচকিয়ে উঠল অভ্র। পাশ ফিরে তাকিয়ে সত্যি সত্যিই আদ্রিজাকে দেখে অবাক হয়ে বলল অভ্র, তুমি? আমি আসলে আন্টি রান্নাঘরে খুব ব্যস্ত আর আরু নিজের রুমে আছে। তাই আন্টি বলল আমি যেন এটা আপনায় এনে দেই। যাই হোক, আপনি খেয়ে নিন। বলেই স্যান্ডউইচটা পাশে রাখল আদ্রিজা। সাথে ফলের জুসটাও এগিয়ে দিল সে অভ্রের দিকে। এই কাজটা অভ্রের মাই করতে বলেছিল তাকে। আজ অভ্রদের বাড়ির কাজের লোকটা আসেনি, যার দরুন অভ্রের মাকে হিমশিম খেতে হচ্ছে রান্নায়। অভ্রের বাবাও খানিকক্ষণ আগে খেয়ে বের হলেন। অভ্রের ব্রেকফাস্ট আরও আগেই তৈরি করেছিল অভ্রের মা। কিন্তু অভ্র দেরি করে আসায় পুরো ঠান্ডা হয়ে গেছিল সব, যার দরুন নতুন করে আবার তৈরি করতে হলো অভ্রের মাকে। অতঃপর অভ্র বেশি না ভেবে চটজলদি ব্রেকফাস্ট সেরে গায়ের কোটটা নিয়ে চলে গেল বাহিরে। আর আদ্রিজা শুধু তাকিয়ে রইল কিছুক্ষণ অভ্রের যাওয়ার পানে। এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে লাবণ্য, তুষার সহ লাবণ্যের আরও কিছু ফ্রেন্ড। এরা সবাই লাবণ্যকে এগিয়ে দিতে এসেছে। কারণ লাবণ্য সবাইকেই বলেছে তার আমেরিকা যাওয়ার কথা। মূলত লাবণ্য আমেরিকা যাচ্ছে তার এক কাজিনের বিয়ে উপলক্ষে, কিন্তু এদের বলেছে মিথ্যে কথা। এর পিছনেও কারণ আছে। লাবণ্য ভেবেছিল একেবারে যাওয়ার কথা বললে হয়তো অভ্র কিছু বলবে তাকে। কিন্তু এই অভ্রের বাচ্চার তো কোনো খবরই নেই। আধো চিঠিটা পড়েছে কি না কে জানে। লাবণ্য তার বন্ধুদের সাথে কথা বলছে আর এদিক সেদিকে তাকাচ্ছে অভ্র কি আসবে না আজ। হঠাৎই তুষার বলে উঠল লাবণ্যকে, এভাবে চলে না গেলেও পারতি। ওরে, লাবণ্য বলে উঠল, থাকলে কি হতো শুনি। কি হতো মানে? অভ্র তোকে কিছু বলেনি? তুষারের কথা শুনে লাবণ্য অবাক হয়ে বলল, কি বলবে? কেন, সেদিন অভ্র অফিসে বসে কিছু বলেনি তোকে? কই, কিছু বলেনি তো, উল্টো কি এক কাজ আছে বলে হতভম্ব হয়ে বেরিয়ে গেল। লাবণ্যের কথা শুনে তুষার ভীষণ অবাক হল। তার মানে অভ্রটা সেদিনও কিছু বলতে পারেনি। কিছু দিনের জন্য তুষার ঢাকার বাহিরে গেছিল একটা জরুরি কাজে। সারাদিন ব্যস্ত থাকায় সেদিনের পর আর অভ্রের সাথে যোগাযোগ হয়নি তার।
কাল রাতেই ফিরেছে ঢাকায়। এরই মাঝে লাবণ্যের যাওয়ার সংবাদ শুনে দৌড়ে আসলো এখানে। সে ভেবেছিল অভ্রকে হয়তো রিজেক্ট করে দিয়েছে লাবণ্য, কিন্তু এখন তো শুনছে অভ্র নাকি কিছু বলেই নি লাবণ্যকে। তুষার বুঝতে পেরেছে অভ্রের ধারা কিচ্ছু হবে যা বলার তাকেই বলতে হবে। তুষার কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল লাবণ্যকে, আমি অভ্রের ব্যাপারে তোকে কিছু বলতে চাই লাবণ্য। হুট করে তুষারের মুখে অভ্রের বিষয়ের কথা শুনে লাবণ্য বেশ অবাক হয়ে আগ্রহের সাথে বলে উঠল তুষারকে, কি কথা বল। ওরে তুষার বেশি সময় না নিয়েই বলতে নিল, কথাটা অভ্রই তোকে বলতো লাবণ্য, সেই অনেক দিন থেকেই কথাটা বলতে চেয়েছিল ও, কিন্তু এক্সাইটিং এর খেলায় কিছুই বলতে পারছিল না, তাই আজ আমিই তোকে সব বলছি শোন। তুষারের কথায় আরও আগ্রহ বাড়ল লাবণ্যের। কোনোভাবে অভ্র তাকে ভালোবাসে এমন কিছু বলবে না তো তুষার? লাবণ্য বেশ আগ্রহ নিয়ে তুষারের দিকে তাকিয়ে বলল, কথাটা কি সেটা তো বল। বলছি, কথাটা হলো অভ্র তোকে তুষার আরও কিছু বলবে এরই মাঝে সেখানে গাড়ি নিয়ে উপস্থিত হলো অভ্র। অভ্র এসেছে জিনিসটা দেখেই খুশি হলো লাবণ্য। তুষারও থেমে গেল অভ্রকে দেখে। আর কিছু বলতে চেয়েও বলতে পারল না সে, কারণ লাবণ্য অভ্রকে দেখেই এগিয়ে গেছে সামনে তুষারের কথা না শুনে। লাবণ্য যেতেই অভ্র গাড়ি থেকে বের হল। অভ্রকে গাড়ি থেকে বের হতে দেখেই অভিমানী গলায় বলল লাবণ্য, এত সময় লাগে, আর একটু দেরি হলেই তো আমি চলে যেতাম। লাবণ্যের কথা শুনে অভ্র দোকানে হাত দিয়ে বলল, সরি রে, অফিসে একটু কাজ ছিল। যাক, বাদ দে, আমার খামটা খুলেছিলি। লাবণ্যের কথা শুনে বিস্মিত হল অভ্র, কারণ সে খামটার কথা একদমই ভুলে গিয়েছিল। সেদিন লাবণ্য যাওয়ার পরই খামটা খুলতে নিয়েছিল অভ্র, কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটা ফোন আসায় আর ফোনটা অফিস কানেক্টেড জরুরি হওয়ায় খামটা ড্রয়ারে রেখে কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে গিয়েছিল অভ্র। তারপর আর খামের কথা মনে ছিল না তার। খামের কথা মনে পড়ল তার মাত্র লাবণ্যের কথা শুনে। অভ্র খানিকটা বিষণ্ণ মাখা কণ্ঠ নিয়ে বলল, সরি লাবণ্য, খামটার কথা ভুলে গেছিলাম আমি। তবে তুই চিন্তা করিস না, আমি কালই অফিসে গিয়ে খামটা দেখে নিব। অভ্রের কথা শুনে মুহূর্তের মধ্যে লাবণ্যের হাসিমাখা মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এতক্ষণে বুঝল লাবণ্য অভ্র কেন তাকে ফোন করেনি। লাবণ্য হতাশ হল, প্রচণ্ড বেগে হতাশ হল, নিরাশ হয়ে বলল, তুই খামটা খুললি না কেন অভ্র? কেন, কি এমন আছে ওই খামে? তোর মাথা আছে বুদ্ধু, তোর ধারা কিচ্ছু হবে না, ইডিয়েট একটা। আমায় যেতে হবে, তা না হলে বান্দর কোথাকার। বলেই রাগে হন হন করে চলে গেল লাবণ্য। প্রচণ্ড রাগ হচ্ছে তার। এই যুগে বোধহয় তার আর অভ্রের মনের কথা জানা হবে না। লাবণ্যের কথার সাথে লাবণ্যকে হন হনিয়ে যেতে দেখে হতভাগ হল অভ্র। তৎক্ষণাৎ এগিয়ে যেতে যেতে বলল সে, আরে তুই রাগ করলি নাকি লাবণ্য? ওরে পিছন ঘুরে বলল লাবণ্য, তোর মাথা করেছি। বলেই রাগ নিয়ে এগিয়ে চলে গেল লাবণ্য এয়ারপোর্টের ভিতরে। একদমই সময় নেই, কিছুক্ষণের মধ্যেই তার প্লেন ছাড়বে। এখন এই অভ্রকে কিছু বোঝাতে গেলে তার ফ্লাইট মিস হবে। তার চেয়ে ফিরেই এসেই বলবে সব। আর তাছাড়া চিঠি তো আছেই, অভ্র ঠিক তার ফিরে আসার মাঝে পড়ে নিবে চিঠিটা। অতঃপর লাবণ্য আর না দাঁড়িয়ে চলে গেল তাড়াতাড়ি। বাবা মা আগেই উঠে পড়েছে প্লেনে। এখন শুধু সেই বাকি। লাবণ্য যেতেই অভ্র তুষারের সামনে পর্যন্ত এগিয়ে এসে বলল, যা, চলে গেল। অভ্রের কথা শুনে এবার তুষারের রাগ হল। রাগ নিয়েই বলল সে, যাবে না তো কি করবে এখন? তুই বসে বসে ললিপপ খা।
আরে রাগ করছিস কেন? রাগ করব কেন, তোকে তো ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো উচিত। বাপ রে বাপ, সেই কবে থেকে ভালোবাসা প্রকাশ করার কথা হচ্ছে। ভালোবাসা প্রকাশ করতে করতে লাবণ্য আমেরিকা চলে গেল, অথচ শালা তুই এখনো পারলি না ভালোবাসি বলতে। আর বলা লাগবে না, তুই আঙুল চোষ এখন। লাবণ্য আর ফিরবে না। ওরে তুষারের গলা জড়িয়ে ধরে গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলল অভ্র। আরে রাগ করছিস কেন? আর লাবণ্য ফিরবে না এটা কে বলেছে তোকে? লাবণ্য কিছুদিনের মধ্যে ফিরবে আবার। ওর ওই প্রবাসী একটা কাজিন আছে না, তার বিয়েতে গেছে, বিয়ে শেষ হলেই আবার ফিরবে। অভ্রের কথা শুনে তুষার অবাক হয়ে বলল, কি? কিন্তু লাবণ্য যে বলল ও আমেরিকার এক ভার্সিটিতে টিচার হওয়ার সুযোগ পেয়েছে। ওগুলো মিথ্যে কথা, তবে পুরোটা যে মিথ্যে এটা বললে ভুল হবে। সুযোগ পেয়েছিল ঠিকই, কিন্তু ও কাজটা করবে না বলেছে। কি তাহলে আমাদের মিথ্যে বলল কেন? সেটা তো আমিও জানি না। কাল বিকেলে কথা হয়েছিল আঙ্কেল আন্টির সাথে, তখনই ওনারা বলল এসব। ওহ হুম। ও ফিরে এলেই এইবার পাক্কা ওকে ভালোবাসার কথা বলেই ছাড়ব আমি। অভ্রের কথা শুনে ভ্রুজোড়া কুঁচকে বলল তুষার, তুই তো ভাই কথাই কইস না। তবে এইবার তুই না বললে আমিই বলমু বলে দিল ম। ওরে অভ্র বলে উঠল, ঠিক আছে বলিস। এরই মাঝে আকাশপথ বেয়ে ছুটে চলল বিশাল এক প্লেন। তুষার অভ্র দেখল সেটা। অতঃপর লাবণ্য চলে গেল বিমানে করে তার গন্তব্যের দিকে। আর তুষার অভ্রের দিকে তাকিয়ে বলল, তোর ধারা কিচ্ছু হবে না, কিচ্ছু না। বলেই গিয়ে বসল সে অভ্রের গাড়িতে। আজ বাড়ি যাবে না তুষার, অভ্রের সাথে অভ্রদের বাড়িতে যাবে সে। তুষারের কথা শুনে হালকা হেসে বলল অভ্র, এবার না হলে তুই তো আছিস ভাই, আমার হয়ে বলে দিস। তুষার শুনেছে অভ্রের কথা, তবে আপাতত কিছু বলল না। রাগ হচ্ছে তার, ভীষণ রাগ অভ্রের ওপর। এত সময় লাগে নাকি ভালোবাসি বলতে? কে জানে অভ্রের ভাগ্যে লাবণ্য আধো আছে কি না। ভাবল তুষার, কেন যেন অদ্ভুত লাগছে আজ। অন্যদিকে অভ্র সে তাকিয়ে রইল কিছুক্ষণ আকাশপথে। ভালো লাগছে নাকি খারাপ লাগছে এটাই যেন বুঝচ্ছে না সে। আজ আদ্রিজার বিয়ে। পুরো বাড়ি জুড়েই ধুম পড়ে গেছে বিয়ের। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই এসেছে বিয়েতে। বাচ্চারা দৌড়াচ্ছে, সাউন্ড বক্স বাজছে, ছেলেরা নাচছে, একবার দল বেঁধে আবার নাচছে মেয়েরা। আদ্রিজারা খুব বেশি উঁচু পর্যায়ে মানুষ নয়, মধ্যবিত্তের মাঝেই খানিকটা সামর্থ্যবান। আদ্রিজাই একমাত্র মেয়ে তার বাবা মার, তাই তো এতটা ধুমধাম করে বিয়ে দিচ্ছে মেয়ের। বর্তমানে আয়নার সামনে বসে আছে আদ্রিজা। জীবনে আজ প্রথম এতটা গর্জিয়াস করে সেজেছে সে। পার্লার থেকে মেয়ে আনা হয়েছে আদ্রিজার জন্য। গর্জিয়াস গোল্ডেন কালার ভারী লেহেঙ্গা পরানো হয়েছে আদ্রিজাকে, চুলগুলো খোলা, হাতে ভারী চুড়ি, গলায় ভারী নেকলেস, মাথায় টিকলি, মুখে ভারী সাজ, দুহাতে মেহেন্দির লাল রঙা রঙে রাঙিত আদ্রিজা। আজ আদ্রিজা চোখে চশমা পরেনি, লেন্স লাগিয়েছে চোখে। আয়নার সামনে তাকিয়ে নিজেই নিজেকে দেখে মুগ্ধ হয়েছে আদ্রিজা। তাকে যে মেকআপে পুরোই অন্যরকম লাগছে আজ। কিন্তু তারপরও কোথাও যেন বুক চাপা কষ্ট ভেসে আসছে তার ভিতর। এই মুহূর্তে আদ্রিজার কষ্ট হওয়ার দুটো কারণ, এক শ্রাবণের ধোঁকা, আর দুই নিজের বাবা মাকে ছেড়ে চলে যাওয়া। জিনিস দুটো মাথায় আসতেই কষ্ট হচ্ছে আদ্রিজার, ভীষণ কষ্ট। চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে তার, কিন্তু কাঁদতেও যেন কষ্ট হচ্ছে আদ্রিজার। এ কদিনে তো কম কাঁদেনি সে। এরই মাঝে সেখানে এগিয়ে আসলো আদ্রিজার বন্ধুমহলের শরীফ, সিফাত,
তুলি, বুশরা, আশিক, শুধু আরু নেই। আশিক তো ভিতরে ঢুকেই বলে উঠল। চারদিকে মানুষের হুল্লোড়, ছেলে মেয়ে নাচে, সঙ্গে সাউন্ড বক্স বাজে। আজ আমাদের আদ্রিজা আফা সেজেছে বিয়ের সাজে। হুট করেই আশিকের ভয়েস পেতেই পিছন ঘুরে তাকালো আদ্রিজা। সঙ্গে সঙ্গে তার বন্ধুমহলের সবাই পুরো হা হয়ে তাকিয়ে রইল আদ্রিজার মুখের দিকে। তারা যেন চিনতেই পারল না এটাই তাদের নিরিবিলি আফা আদ্রিজা। তুলি তো অবাক হয়ে বলল, আরে বাস্তকে কি লাগছে রে আদ্রিজা, চোখ সরানোই তো মুশকিল হয়ে যাচ্ছে। তুলির কথা শুনে শুকনো হাসল আদ্রিজা। তারপর বলল, এত দেরি করে কেন এলি তোরা? ওরে বুশরা এগিয়ে এসে বলল তাকে। আর বলিস না, এই সব হয়েছে শরীফ, সিফাত আর আশিকের জন্য। কি আকার সেজেছে জিজ্ঞেস কর। যেখানে আমাদের সাজা শেষ হওয়ার অপেক্ষা করবে ওরা, তা না, উল্টো আমরা ওদের সাজা শেষ হওয়ার অপেক্ষা করছিলাম জানিস। বুশরা কথা শুনে শরীফ বলল, আরে বুঝোস না কেন, বিয়ে বাড়ি এসেছি, সুন্দর সুন্দর মেয়ে পটাতে হবে না? তাই সাজগাজের একটা ব্যাপার আছে না? তাই বলে এতক্ষণ? তুলির কথা শুনে সিফাত বলল, এতক্ষণ কোথায়, মাত্র আধ ঘন্টা। আধ ঘন্টা কম বুঝি? বুশরার কথা শুনে এবার আশিক বলল, তুমি কি বুঝবা আমরা ন্যাচারাল সেজেছি কি না? ওরে আমার ন্যাচারাল সুন্দর রে তুলি। এই নিয়ে তর্কাতর্কি বেঁধে গেল সবার মাঝে। আদ্রিজা তর্কাতর্কি সামলাতে বলে উঠল, তোরা এসেছিস, আরু আসেনি? আরও আসছে, ওদের সাথে আঙ্কেল আন্টিও আসছে। বুশরার কথা শুনে এতটুকুই বলল আদ্রিজা। ওহ! হঠাৎই তুলি বলে উঠল, শুনেছি অভ্র ভাইয়াও নাকি আসছে। তুলির কথা শুনে এক্সাইটিং হয়ে বলল বুশরা, সত্যি? ওনারে যে কি ভালো লাগে আমার, কত কিউট আর সুন্দর। বুশরা কথা শুনে শরীফ বলল, বেশি কিউট কিউট কইরো না, নিচে কিন্তু আন্টি আছে, আমি যাইয়া সব বলমু কিন্তু। শরীফের কথা শুনে বুশরা বলল, সাহস থাকলে বল, যাইয়া, তোরও মায় আসছে এখানে, তুই যে মেয়ে পটাইতে আইছ তাও আমি বইলা দিমু। এরই মাঝে সেখানে এসে হাজির হল আরু। সবার সামনে এগিয়ে এসে বলল, খুব বেশি লেট করে ফেলেছি কি? আরুর ভয়েস কানে আসতেই আশিক বলে উঠল, একদমই না, তুই থামো তো। বলেই আরুর এগিয়ে আসলো আদ্রিজার দিকে। আদ্রিজাকে দেখে সেও মুগ্ধ হয়েছে খুব। দৌড়ে এসে আদ্রিজাকে জড়িয়ে ধরে বলল সে, ওরে দোস্ত, তোরে কি সুন্দর লাগছে রে, ইস, আমার আরেকটা ভাই থাকলে তোকেই আমি আমার ভাবি বানিয়ে নিতাম। ইস, মিস হয়ে গেল। আরুর কথা শুনে হাসল আদ্রিজা। তারপর বলল, আঙ্কেল আন্টিও এসেছে তোর সাথে? আব্বু আসেনি, আমি, মা আর ভাইয়া এসেছে। আরুর কথা শেষ হতেই বুশরা বলে উঠল, অভ্র ভাইয়া সত্যি সত্যিই এসেছে আরু? ওরে আরুও বলে উঠল, খুব বেশি জোর করা লাগেনি বুঝলি, একবার বলতেই রাজি হয়ে যায়। এমনিতে তো বিয়ে বাড়ি যেতে চায় না, কিন্তু আজ কেন যেন একবার বলাতেই এসেছে। অবশ্য মা একটু জোর করেছিল, তবে আমি একবার বলাতেই রাজি হয়ে যায়। আদ্রিজা শুনল তবে কিছু বলল না। আদ্রিজা ভিতর থেকে ভীষণ খুশি হয়েছে অভ্র এসেছে বলে। হঠাৎই বুশরা ওরা বলে উঠল, চল একটু নিচে যাই, বরপক্ষরা এলো কি না দেখে আসি। বুশরার কথায় বাকিরাও সায় দিল। অতঃপর আদ্রিজাকে রেখেই চলে গেল শরীফ, সিফাত, তুলি, বুশরা, আশিক আর আরু। আরু প্রথমে যেতে না চাইলেও পরক্ষণেই সবার জোড়াজুড়িতে রাজি হয় সে।
সবাই যেতেই পুনরায় আয়নার দিকে ঘুরে তাকালো আদ্রিজা। এরই মাঝে পিছন থেকে বলে উঠল অভ্র, মিস ব্ল্যাকবেরি। হঠাৎই অভ্রের ভয়েস কানে আসতেই পিছন ঘুরে তাকালো আদ্রিজা। সত্যি সত্যিই অভ্রকে তার সামনে দেখে বেশ খুশি খুশি ভাব ফুটে উঠল তার চেহারার। অন্যদিকে অভ্র পুরো মুগ্ধ নয়নে তাকিয়ে রইল আদ্রিজার মুখের দিকে। আজ যেন আদ্রিজাকে পুরোই অন্যরকম লাগছে। গর্জিয়াস গোল্ডেন কালার ভারী লেহেঙ্গা, চুলগুলো খোলা, হাতে ভারী চুড়ি, গলায় ভারী নেকলেস, মাথায় টিকলি, মুখে ভারী সাজ, মেহেন্দি রাঙা হাত, চোখে চশমা না থাকায় আজই প্রথম আদ্রিজার মায়া ভরা টানা টানা চোখ দুটো খেয়াল করল অভ্র। এতদিন যেন চশমার কারণে চোখ দুটো বড্ড আড়ালে ছিল আদ্রিজার। অভ্র আনমনায় এগিয়ে আসলো আদ্রিজার দিকে। আদ্রিজাও 2 কদম ফেলে এগিয়ে আসলো সামনে। অভ্র আদ্রিজার মুখোমুখি হয়ে বলল, আজ তোমায় পুরোই অন্যরকম লাগছে ব্ল্যাকবেরি। অভ্রের কথা শুনে বিস্ময়কর একটা ভাব নিয়ে তাকালো আদ্রিজা অভ্রের মুখের দিকে। যদিও সেও ভেবেছিল অভ্র তাকে দেখে এমন কিছু একটাই বলবে। আদ্রিজা বেশি না ভেবে নীরর কণ্ঠে বলল, খুব বেশি অন্যরকম লাগছে কি? ওরে অভ্র আনমনেই বলে উঠল, পুরোটাই। যাই হোক, পুরনো সব স্মৃতি ভুলে তোমার নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল ব্ল্যাকবেরি। দোয়া রইল তুমি যেন সারা জীবন সুখে থাকো। অভ্রের কথার ওর হিসেবে শুকনো হাসল আদ্রিজা। তারপর প্রসঙ্গে পাল্টে বলল, আপনি আমার বিয়েতে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। ধন্যবাদ আপনায়। আদ্রিজার কথা শুনে অভ্র হালকা হেসে বলল, ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। কেন যেন তোমার বিয়েটা সামনে থেকে দেখার খুব ইচ্ছে জাগলো আমার, তাই আসলাম। ভালো করেছেন। আদ্রিজার কথা শুনে অভ্রের কিছু একটা মনে পড়তেই বলে উঠল সে, 1 মিনিট, আমি তোমার জন্য কিছু একটা নিয়ে এসেছি, আশা করি তোমার পছন্দ হবে। বলেই নিজের ডানদিকের প্যান্টের পকেটে হাত দিল অভ্র। অন্যদিকে অভ্রের কাজ আর কথা শুনে অবাক হয়ে বলল আদ্রিজা, কি এনেছেন আমার জন্য? দাঁড়াও দিচ্ছি, ওয়েট। বলেই ডানদিকের পকেটটায় খুঁজে না পেয়ে বামদিকের পকেটটায় হাত দিল অভ্র। কিছুক্ষণের মধ্যে পেয়েও গেল। একটা ছোট্ট কালো বক্সের মধ্যে একটা সুন্দর ডায়মন্ডের গলার লকেট কিনে এসেছে অভ্র আদ্রিজার জন্য। অভ্র বক্সটা বের করে সেটাকে খুলে দেখালো আদ্রিজাকে, তারপর বলল, এটা তোমার জন্য, আমার তরফ থেকে ছোট্ট গিফট। আদ্রিজা অবাক হল, চরম অবাক হল। বিস্মিত কণ্ঠ নিয়ে বলল, এসব কেন এনেছেন আপনি? বারে তোমার বিয়েতে এসেছি, গিফট না আনলে হয় নাকি? এটার তো অনেক দাম, আমি এত বড় গিফট নিতে পারবো না। তুমি দামটা দেখছো কেন? গিফটটা দেখ আর গিফট দেওয়া মানুষটাকে। আদ্রিজা কিছুক্ষণ তাকিয়ে রইল লকেটটার দিকে, কিন্তু পরক্ষণেই এত দামি গিফট নিতে তার মন সায় দিচ্ছে না। আদ্রিজা খানিকটা বিষণ্ণ ভরা কণ্ঠ নিয়ে বলল, গিফটটা না নিলে আপনার কি খুব খারাপ লাগবে? ওরে অভ্র বলল, খারাপ তো লাগবেই। আমি কাল সারাদিন বসে কতগুলো জুয়েলারির দোকান ঘুরে এটা তোমার জন্য পছন্দ করে নিয়ে আসলাম, এখন তুমি যদি এটা না নেও তাহলে খারাপ তো লাগবেই আমার। অভ্রের কথা শুনে আদ্রিজা কি বলবে ঠিক বুঝতে পারছে না, তাই চুপ রইল সে। আদ্রিজাকে চুপ থাকতে দেখে অভ্র বলে উঠল আবার, কি হলো, নিবে না গিফটটা? জানো তো, কেউ ভালোবেসে কোনো কিছু দিল সেটা নিতে হয়। আদ্রিজা এবার আর বেশি ভাবল না, খুশি মনেই অভ্রের হাত থেকে বক্সটা নিয়ে লকেটটা দেখে বলল, ধন্যবাদ, এটা খুব সুন্দর। ওরে অভ্র বলল, তোমার থেকে নয়। অভ্রের কথা শুনে হাসল আদ্রিজা।
তবে কিছু বলল না। এরই মাঝে অভ্রের ফোনটা বেজে উঠল। অভ্র বেশি না ভেবে ফোনটা দেখে বলল আদ্রিজাকে, তুমি তবে থাকো, আমি একটু আসছি। ওরে আদ্রিজাও বলল, ঠিক আছে। আদ্রিজার কথা শুনে অভ্র আর বেশি না দাঁড়িয়ে ফোনটা তুলে হ্যালো বলতে বলতে বেরিয়ে যেতে লাগল। আদ্রিজার রুম থেকে অফিস থেকে ফোন এসেছে তার। অভ্র নিজেও জানে না আজ কেন এইভাবে অফিসের সব কাজ ফেলে রেখে আদ্রিজার বিয়ে দেখতে এসেছে সে। কাল থেকে মনটা খচখচ করছিল অভ্রের। সেদিনের আদ্রিজার তাকে বিয়েতে আসার কথাটা বারবার মনে পড়ছিল খুব। তাই তো মনটাকে আর সামলাতে না পেরে চলেই এলো আদ্রিজার বিয়ে দেখতে। কোথাও একটা খারাপ লাগা কাজ করছে অভ্রের মাঝে, কিন্তু সেই খারাপ লাগাটা যে আসলে কি এটাই যেন বুঝচ্ছে না অভ্র। অতঃপর আর বেশি ভাবল না অভ্র, তৎক্ষণাৎ বেরিয়ে গেল সে আদ্রিজার রুম থেকে। অন্যদিকে আদ্রিজা তাকিয়ে রইল অভ্রের দেওয়া গিফটটার দিকে। এটাকে সে ভারী যত্নে রাখবে নিজের কাছে, কারণ অভ্রই একমাত্র ছেলে আদ্রিজার লাইফের, যে কি না আদ্রিজার সুখের চেয়ে দুঃখের সময় পাশে ছিল বেশি। সবাই যেখানে তাকে নিয়ে হাসাহাসিতে ব্যস্ত, তখন অভ্রই ছিল তার একমাত্র ঘুরে দাঁড়ানোর অস্ত্র। দোয়া রইল সবসময় ভালো থাকুক এই অভ্র নামক মানুষটা, মনে মনে ভাবল আদ্রিজা। সময় গড়াচ্ছিল। ধীরে ধীরে বিয়ের সময়ও পার হয়ে যাচ্ছিল যেন, কিন্তু বরপক্ষদের আসার কোনো নামগন্ধই পাওয়া যাচ্ছিল না তেমন। চারপাশে নিস্তব্ধতা ধীরে ধীরে ঘিরে ধরছিল খুব। আদ্রিজার বাবাও চিন্তিত হচ্ছিল, সেও বুঝতে পারছে না বরপক্ষরা এখনো আসছে না কেন। চারদিকে একটু একটু করে সমালোচনার পাহাড় তৈরি হচ্ছিল। আদ্রিজার বন্ধুমহলেরাও চিন্তায় পঞ্চমুখ হচ্ছিল ধীরে ধীরে। তারাও বুঝচ্ছিল বরপক্ষরা এখনো আসছে না। সময় চলছিল, ঘড়ির কাঁটাও টিক টিক শব্দ করে বেড়ে চলছিল খুব। টেনশনে সবারই মাথায় হাত। এরই মাঝে আদ্রিজার বাবার ফোনটা বেজে উঠল। বরপক্ষরা ফোন করেছে তাকে। আদ্রিজার বাবা হালকা খুশি খুশি ভাব নিয়ে ফোনটা তুলে বলল, হ্যালো। এরই মাঝে অপর প্রান্তের ব্যক্তিদের কিছু কথা শুনে বুকে ব্যথা উঠলেন ওনার। এমনিতেই এতক্ষণ টেনশনে বুকটা হালকা হালকা ধরেছিল তার। হুট করেই আদ্রিজার বাবার চোখ মুখে বিষণ্ণতা ফুটে উঠতেই চিন্তিত মুখ নিয়ে এগিয়ে এলো আদ্রিজার মা। স্বামীকে ধরে বললেন উনি, কি হলো তোমার? কি বলেছে বরপক্ষরা? ওরে বুকে হাত দিয়েন বললেন আদ্রিজার বাবা, ওনাদের নাকি আমাদের মেয়েকে পছন্দ নয়, তাই ওনারা আসবেন না। আদনান নাকি কাল রাতেই বাড়ি থেকে চলে গেছে আর ফেরেনি। সঙ্গে সঙ্গে পুরো পরিবেশটাই ধমকে গেল ওখানেই। চারিদিকে সমালোচনার পাহাড় তৈরি হল। এ কেমন কথা, বিয়ের আগেই বর পালালো? নিশ্চয়ই আদ্রিজার কোনো খুঁত আছে যার কারণে বর পালিয়েছে। না হলে খালি খালি বিয়ের দিনই বর পালাবে কেন? মেয়েটার কপাল গেল রে, প্রথম বিয়েতেই এমন বাধা। এই রকম হাজারো কথা শোনা গেল সবার মুখে। নিজের রুমের খাটের ওপর বসে আছে আদ্রিজা, টুকিটাকি বাহিরের খবরাখবর কানে আসছে তার। আদনান নাকি তাকে বিয়ে করবে না বলে পালিয়েছে। বিয়ের আসরে যদি শোনা যায় কনেকে বিয়ে করবে না বলে বর পালিয়েছে, তাহলে ঠিক কি রিয়েকশন দেওয়া উচিত আদ্রিজা জানে না। অনুভূতিটাও ঠিক কেমন হওয়ার উচিত এটাও বুঝতে পারছে না আদ্রিজা। কারণ সে তো শুরু থেকেই অনুভূতিহীনভাবে বিয়েটা করছিল। এমন সময় বিছানার উপর থাকা ফোনটা বেজে উঠল আদ্রিজার। আদ্রিজাও বেশি না ভেবে ফোনটা তুলল। ফোন তুলে কিছু বলার আগেই অপর প্রান্তে থাকা শ্রাবণ বলে উঠল, তুমি এখনো আমার নাম্বারটা ব্লক করনি আদ্রিজা? গলাটা চেনা চেনা লাগতেই, সাথে এতদিন পর শ্রাবণের ভয়েসটা কানে আসতেই পুরো আঁতকে উঠল আদ্রিজা।
ফোনটা দেখল একবার, হ্যাঁ এটা শ্রাবণেরই নাম্বার। আদ্রিজা ব্লক করে নি নাম্বারটা, আর শ্রাবণও সেদিনের পর আর ফোন করে নি আদ্রিজাকে, যার কারণে নাম্বার ব্লক করার কথাটা মাথাতেই আসেনি আদ্রিজার। আদ্রিজা পুনরায় ফোনটা কানে নিল। এরই মাঝে শ্রাবণ বলে উঠল, শুনলাম তোমার নাকি বিয়ে? অবশ্য বিয়েটা হলে তো। যাই হোক, শুনলাম নাকি তোমার বর পালিয়েছে। জানো তোমার এই বর পালানোর পিছনে কার হাত আছে? আদ্রিজা বেশ অবাক হল। চোখে মুখে স্পষ্ট বিস্ময়ের ছাপ ফুটে উঠল তার, তবে কিছু বলল না। এরই মাঝে শ্রাবণ আবারও বলে উঠল আদ্রিজাকে, কি হলো, কথা বলছো না কেন? নাকি বর পালিয়েছে বলে কথা বলাই বন্ধ হয়ে গেছে তোমার? আরে আদনান, তোর হবু বউ দেখি বোবা হয়ে গেল। ঢাকা থেকে বেশ খানিকটা দূরে একটা ব্রিজের সামনে গাড়ি থামিয়ে ফোনে কথা বলছিল শ্রাবণ, আর তার সামনেই গাড়ির ওপর বসেছিল আদনান। শ্রাবণের কথা শুনে আদনান গাড়ি থেকে নামল। তারপর বলল, কি বলিস? শেষে কি না একটা বোবা মেয়েকে বিয়ে করতে গেছিলাম আমি। ভাগ্যিস বিয়ের আগে পালিয়েছিলাম, না হলে তো সারা জীবন কষ্ট করতে হতো আমায়। বলেই আদনান, শ্রাবণ দুজনেই একসাথে উচ্চ স্বরে হেসে দিল। অন্যদিকে ফোনের এপাশে আদ্রিজা পুরো বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মানে এই বর পালানো, তাকে দেখতে আসা সবটাই শ্রাবণের প্ল্যান ছিল। এতক্ষণ পর আদ্রিজা মুখ খুলল, নিস্তব্ধ হয়ে বলল, তার মানে এগুলো সব আপনি করেছেন শ্রাবণ? এতক্ষণ পর আদ্রিজার কথা শুনতাই হাসতে হাসতে বলে উঠল শ্রাবণ, তাহলে আবার কে? এমন কেন করলেন শ্রাবণ? মুহূর্তের মধ্যে চেহারার অঙ্গভঙ্গ পাল্টে গেল। শ্রাবণের কাটকাট গলায় বলল, তুমি ভার্সিটিতে সবার সামনে আমায় থাপ্পড় মেরেছ, আমার এতদিনের রেপুটেশন সব খারাপ করেছ। তোমায় এত তাড়াতাড়ি ছেড়ে দেই কি করে? শ্রাবণের গালে থাপ্পড় মারার ফল কেমন হয় এবার তুমি দেখবে মিস আদ্রিজা। শুনেছি তোমার বাবা নাকি হার্টের অসুখ আছে। একবার ভাবো, তোমার বিয়ে, এত লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চারিদিকে সমালোচনার পাহাড়, এই লোক এটা বলছে তোমায়, ওই লোক ওটা বলছে। তোমার বাবার মান সম্মান রেপুটেশন সব যাবে। সবাই ভাববে তোমার মাঝেই এমন কোনো খুঁত ছিল যার দরুন এমন হয়েছে। তাছাড়া যদি কেউ এটা জানে তোমার প্রাক্তন প্রেমিকই তোমার বিয়েতে বাগড়া দেওয়ার জন্য এমনটা করেছে, কেমন হবে বলো তো? একমাত্র মেয়ে তুমি, আঘাতটা যেন একটু বেশি লাগবে আদ্রিজা। আদ্রিজার চোখ বেয়ে পানি পড়ছে। সেদিনের থাপ্পড়ের প্রতিশোধ হিসেবে যে এমন বাজে একটা কাজ করবে শ্রাবণ, এটা ভাবতেই পারেনি আদ্রিজা। আদ্রিজার ভাবতেও লজ্জা লাগছে, এমন খারাপ আর বাজে একটা ছেলেকে সে ভালোবেসেছিল। আদ্রিজা ফোন কেটে দিল। কি করবে না করবে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার। অন্যদিকে আদ্রিজা ফোন কাটতেই শ্রাবণ বলে উঠল, যা, ফোনটা কেটে দিল। পরক্ষণেই আদনান আর শ্রাবণ দুজনেই হাতে তালি দিয়ে হেসে দিল। আদনান হল শ্রাবণের এক পুরনো ফ্রেন্ড, ভার্সিটি আলাদা হওয়ায় তেমন একটা কেউ চিনে না তাকে। সেদিন যখন আদ্রিজার হাতে থাপ্পড় খেয়ে ভার্সিটি থেকে বের হয়েছিল শ্রাবণ, তখন রাস্তায় আদনানের সাথে দেখা হয় তার। আর তখনই শ্রাবণ সব বলে তাকে, আর সব শুনে আদনানই এমন জঘন্য প্ল্যানের কথা বলে তাকে। পরপর কথাগুলো শ্রাবণ হেসে বলে উঠল, থ্যাংক ইউ দোস্ত, মেনশন নট। প্রতি ওরে আদনানকে কিছু না বলে উঠল শ্রাবণ। এবার বুঝো মিস আদ্রিজা, শ্রাবণকে থাপ্পড় মারার ফল কতটা কঠিন হয়। বর আসবে না কথাটা চারিধারে পুরো ভনভন করছে। আর এই ভনভনের মাঝেই স্তব্ধ হয়ে বসেছিল আদ্রিজা।
এমন সময় কাঁদতে কাঁদতে আদ্রিজার রুমে দৌড়ে আসলো আদ্রিজা মা। মেয়েকে জড়িয়ে ধরে বললেন উনি, তোর কপালটা গেল রে আদ্রিজা, আদনানরা নাকি আসবে না। চারপাশের মানুষ সব তোকেই খারাপ বলছে, তোর বাবাও ভেঙে পড়েছে খুব, এখন কি হবে তোর? তোকে কে বিয়ে করবে? আমাদের মান সম্মান সব শেষ হয়ে গেল রে আদ্রিজা। মায়ের কথা শুনে আদ্রিজাও কাঁদছে। আজ তার জন্যই এমন একটা পরিস্থিতি তৈরি হলো। সেদিন যদি সে রেগে গিয়ে শ্রাবণকে থাপ্পড় না মারত তাহলে হয়তো আজ এমন কিছুই হতো না। তার জন্যই তার বাবার সম্মান নিয়ে এখন টানাটানি হচ্ছে। কি করবে আদ্রিজা, চারদিকের মানুষের এত সমালোচনা সহ্য করবে কি করে? এমন সময় দরজার সামনে দাঁড়িয়ে বলে উঠল অভ্রের মা, কিছু হবে না আদ্রিজার, কারণ এই বিয়ে হবে। হুট করেই অভ্রের মায়ের মুখে অর্থহীন কিছু কথা শুনে আদ্রিজার সাথে আদ্রিজার মাও বেশ অবাক হয়ে তাকালো অভ্রের মায়ের মুখের দিকে। আদ্রিজার মাই প্রশ্ন ছুড়ে বসল অভ্রের মাকে। বললেন উনি, মানে কি বলতে চাইছেন ভাবি? ওরে অভ্রের মা এগিয়ে এসে বলল আদ্রিজার মাকে, আমি এটাই বলতে চাইছি আজ এই বিয়ের আসরেই বিয়ে হবে আদ্রিজার। কিন্তু সেটা কি করে সম্ভব? আদনানরা তো আসবে না বলল। আদনান আসবে না তো কি হয়েছে, আমার ছেলে অভ্র আছে তো। সঙ্গে সঙ্গে আদ্রিজার চোখমুখে আরো বিস্ময়ের ছাপ ফুটে উঠল, এসব কি বলছে আন্টি? না না, এটা হতে দেওয়া যাবে না। যত যাই হোক আদ্রিজা কখনোই অভ্রকে বিয়ে করতে পারে না। এর দুটো কারণ, এক, সে কিছুতেই অভ্রের জীবন নষ্ট করতে পারবে না, আর তাছাড়া অভ্র তো লাবণ্যকে ভালোবাসে। না না, সে যা ভাবছে তা যেন না হয়। আদ্রিজা কিছু বলতে নিবে, এরই মাঝে আদ্রিজার হাতটা ধরে বসল আদ্রিজার মা। আদ্রিজাকে চুপ করিয়ে দিয়ে অভ্রের মায়ের উদ্দেশ্যে বললেন উনি, আপনি কি বলতে চাইছেন ভাবি? ওরে অভ্রের মা খানিকটা হতাশ হয়ে বলল, আমি কি বলতে চাইছি আপনি এখনো বুঝছেন না ভাবি। আমার ছেলে অভ্রকে দেখেছেন তো আপনি, আরুর ভাই। পড়াশোনা কমপ্লিট করে বর্তমানে বাবার অফিস সামলাচ্ছে। আমি মনে মনে অনেক আগে থেকেই আদ্রিজাকে পছন্দ করেছিলাম অভ্রের জন্য, কিন্তু আপনাদের কিছু বলার আগেই আদ্রিজার বিয়ে ঠিক হয়ে গেল, তাই আর কিছু বলতে পারিনি। কিন্তু এখন যেন মনে হচ্ছে এটাই মুখ্য সময় আপনাদের কথাটা বলার। আমি আমার ছেলে অভ্রের জন্য আপনার মেয়ে আদ্রিজাকে চাইছি। আমি ওকে আমার ঘরের বউ বানাতে চাই। সঙ্গে সঙ্গে পুরো স্তব্ধ হয়ে গেল আদ্রিজা। যেটা ভেবে ভয় পাচ্ছিল সেটাই হল। আদ্রিজা ভাবল এভাবে চুপ থাকা যাবে না, তাকে মুখ খুলতেই হবে। আদ্রিজা অভ্রের মায়ের দিকে তাকিয়ে বলতে নিল, আন্টি। সঙ্গে সঙ্গে আদ্রিজার হাত আরো শক্ত করে চেপে ধরল আদ্রিজার মা। এতে আদ্রিজা অসহায় দৃষ্টিতে মায়ের দিকে তাকাল। এরই মাঝে আদ্রিজা মা আবারও বলে উঠল অভ্রের মাকে, কিন্তু আপনার ছেলে রাজি হবে কি? ওসব নিয়ে আপনি ভাববেন না, আপনি শুধু আদ্রিজার বাবার সাথে কথা বলুন, আমি আসছি। বলেই একটা খুশি খুশি ভাব নিয়ে রুম থেকে বেরিয়ে গেল অভ্রের মা। আদ্রিজাকে শুরু থেকেই অভ্রের মায়ের ভীষণ পছন্দ ছিল। মেয়েটার চলাফেরা, কথা বলার ধরন, শান্ত স্বভাব সবকিছুই পছন্দ ছিল অভ্রের মায়ের। সে মনে মনে ভেবেছিল অভ্রের জন্য আদ্রিজাকে তাদের বাবা মার কাছে চাইবে অভ্রের মা। কিন্তু কোনো কিছু বলার আগেই আদ্রিজার বিয়েটা হুট করেই শুরু হয়ে গেল, যে অভ্রের মা চেয়েও কিছু করতে পারল না। কিন্তু এখন যখন একটা সুযোগ এসেছে তখন আর বেশি ভাবল না আদ্রিজার মা। নানা কিছু ভাবতে ভাবতে এগিয়ে চলল অভ্রের মা অভ্রকে খুঁজতে। ছেলেটাকে অনেকক্ষণ যাবতই চোখে পড়ছে না তার। এদিকে
অভ্রের মা বের হতেই আদ্রিজা তার মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি এই বিয়েতে রাজি কেন হলে মা? তাহলে আর উপায় কি ছিল বল? তাই বলে তুমি? আমি তোমায় একটা কথা বলে দিচ্ছি, আমি আরুর ভাইকে কিছুতেই বিয়ে করব না। শুরুতে তোমরা আমায় না জিজ্ঞেস করে আদনানদের বিয়েতে রাজি হয়েছিলে। আমি কিছু বলিনি, কিন্তু এখন আমি কিছুতেই এই বিয়ে করব না মা। এভাবে বলিস না, তোর বাবার সম্মানটা জড়িয়ে আছে, এমনিতেই মান সম্মান সব তো চলে যাওয়ার উপক্রম। তুমি যত যাই বলো, আমি এই বিয়ে করছি না মানে করছি না, আমি এক্ষুনি আন্টিকে গিয়ে সব বলছি। বলেই আদ্রিজা রুম থেকে বের হতে নিবে, এরই মাঝে আদ্রিজার পথ আটকালো আদ্রিজার মা। বললেন উনি, তুই এখন কোথাও যেতে পারবি না। আচ্ছা, আগে তো এটা জানি অভ্র এই বিয়েতে রাজি কি না, তারপর না হয় বাকিটা দেখা যাবে। মায়ের কথায় চরম বিরক্ত হল আদ্রিজা। তবে মনে মনে সে ভেবেই নিয়ে অভ্র কিছুতেই এই বিয়েতে রাজি হবেন না। সে অভ্রের মা যতই বলুক, অভ্র লাবণ্য আপুকে ছেড়ে কিছুতেই তাকে বিয়ে করতে পারবে না। আদ্রিজাকে বিয়ে করবি বাবা? হুট করেই মায়ের মুখে এমন ভয়ানক কথা শুনে পুরোই চমকে উঠল অভ্র। খানিকক্ষণ আগেই জেনেছে অভ্র আদ্রিজার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে নাকি আসবে না। অভ্র একটু বাড়ির বাহিরে গিয়েছিল ফোনে কথা বলতে, আর ওইটুকু সময়ের মধ্যে যে এত কিছু ঘটে গেছে এটা বুঝতেই পারিনি অভ্র। পরমুহূর্তেই মায়ের ডাক শুনে অভ্র এগিয়ে আসে। অভ্র ভেবেছিল বিয়েটা হবে না বলে তাদের ফিরে যাওয়ার জন্য হয়তো ডাকছে অভ্রের মা। কিন্তু মা যে ফাঁকা রুমে নিয়ে এসে এমন ভয়ানক একটা কথা বলবে এটা কল্পনাও করতে পারেনি অভ্র। পুরো বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল সে মায়ের মুখের দিকে। অভ্রকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আবারও বলে উঠল অভ্রের মা, কি হলো অভ্র, তুই কথা বলছিস না কেন? মেয়েটাকে বিয়ে করে নে না, মেয়েটা খুব ভালো। অভ্র মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় এটাই বলে। তোমার মাথা ঠিক আছে মা, তুমি এসব কি বলছ? আমার মাথা ঠিকই আছে, অভ্র করে নে আদ্রিজাকে বিয়ে। এটা সম্ভব না মা। বলেই মায়ের থেকে ঘুরে উল্টো দিকে তাকালো অভ্র। ছেলের কাজে অভ্রের মাও ঘুরে এসে অভ্রের মুখোমুখি দাঁড়িয়ে বলল, কেন সম্ভব নয় অভ্র? আদ্রিজা যথেষ্ট ভালো মেয়ে, ওকে বিয়ে করলে তুই সুখী হবি দেখিস। আমি জানি মা, আদ্রিজা ভীষণ ভালো মেয়ে, কিন্তু এটা ভালো মন্দের প্রশ্ন নয় মা, সারা জীবনের প্রশ্ন। আর তাছাড়া আমি অভ্র আরও কিছু বলবে এরই মাঝে সেখানে উপস্থিত হল আরও বড্ড মন খারাপ আর কান্না ভেজা কণ্ঠ নিয়ে বলল সে, বিয়েটা করে নেও না ভাইয়া। আদ্রিজাকে বাহিরের মানুষজন খুব খারাপ বলছে, তুমি বিয়েটা করে নিলে আর কোনো সমস্যা হতো না। বোনের কথায় অসহায় দৃষ্টিতে আরুর দিকে তাকিয়ে বলল অভ্র, আরু তুইও? ভাইয়ের কথা শুনে আরু এগিয়ে আসলো অভ্রের দিকে। সে জানে সে যেটা বলছে সেটা ঠিক নয়, কারণ আরু তো জানে অভ্র লাবণ্যকে কতটা ভালোবাসে। কিন্তু পরিস্থিতিটাই এমন যে আরুর না চেয়েও মায়ের আবদারে সায় দিচ্ছে। বোনের মতো বেস্ট ফ্রেন্ডটাকে এত এত বাজে সমালোচনা হচ্ছে যে আরুর ভীষণ কষ্ট হচ্ছে। তাই ভাইকে বলতে এলো সে। আরু অভ্রের হাত ধরে বলল, আদ্রিজা খুব ভালো ভাইয়া, সহজ সরল, ওকে নিয়ে মানুষের সমালোচনা যে সহ্য হচ্ছে না আমার। তুমি বিয়েটা করে নেও না ভাইয়া। বোনের কথা শুনে অসহায় দৃষ্টিতে একবার আরু আর একবার মায়ের দিকে তাকিয়ে বলল অভ্র। কিন্তু আরু, মা, তোমরা কেন বুঝতে পারছ না, এই বিয়েটা হয়ে গেলে আমি আদ্রিজা কেউই সুখী হতে পারব না। ওরে অভ্রের মা বলল, কেন সুখী হবি না? আদ্রিজা খুব ভালো, তোকে খুব যত্নে রাখবে দেখিস। তোমারে আমি কিভাবে বুঝাই? আমি আদ্রিজাকে কেন বিয়ে করতে পারব না? ছেলের কথা শুনে অভ্রের মাও বলল,
তার মানে তুই এই বিয়েটা করবি না অভ্র? ওরে অভ্রের স্ট্রিট জবাব। না। সঙ্গে সঙ্গে হতাশ হলো অভ্রের মা। আর আরও হতাশ, তবে এবার আর ভাইকে জোর করল না, হয়তো সত্যি ভাইয়ের উপর আদ্রিজাকে চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না। আরও আর বেশি ভাবল না, তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে গেল। আরুকে বেরিয়ে যেতে দেখে অভ্র হতাশ হলো। আর আদ্রিজার মা বলল, তোর কাছে একটা মেয়ের মান সম্মান চলে যাওয়ার কোনো দাম নেই অভ্র। এতটা মনুষ্যত্বহীন কি করে হলি তুই? আজ বিয়েটা না হলে আদ্রিজা যদি ভুলভাল কিছু করে ফেলে তখন কি হবে বুঝতে পারছিস? তুমি আমায় ইমোশনালি ব্ল্যাকমেল করছো মা। আরও হতাশ হলো অভ্রের মা। তবে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল অভ্রের মা, আর অভ্র স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। কাজটা ঠিক করছে কি? কিন্তু বিয়েটা হলে আরও বেঠিক হতো তো। যতই হোক সে তো আদ্রিজাকে ভালোবাসে না, ভালো তো বাসে লাবণ্যকে। অভ্র রুম থেকে বের হল। বাহিরে এখনো নানা মানুষের আনাগোনা অনেক। প্রায় সবাই এটা ওটা নিয়ে কথা শোনাচ্ছে আদ্রিজার বাবাকে। আদ্রিজার বাবা অসহায় অবস্থায় চুপচাপ শুধু শুনছে লোকেদের কথা। আচ্ছা, সত্যি কি সে যদি আদ্রিজাকে বিয়ে করে নেয় তাহলে কি এই লোকদের বাজে মন্তব্য করা শেষ হবে? কেউ কিছুই বলবে না আর। অভ্রের চোখের সামনে আদ্রিজার কান্না ভেজা মুখটা ভেসে আসছে বারবার। সত্যি সত্যিই যদি মায়ের কথা মতো আদ্রিজা নানা এসব কি ভাবছে অভ্র? আদ্রিজা সহজ সরল হয়েও সহ্যের দিক থেকে যথেষ্ট স্ট্রং। অভ্র তার চোখ বন্ধ করে ফেলল। চোখ বন্ধ করতেই আবারও আদ্রিজার মুখটা ভেসে আসছে সামনে। অভ্র বুঝছে না এই মুহূর্তে তার ঠিক কি করা উচিত। অভ্র বুঝে না তার সামনে আদ্রিজার ফেসটাই কেন ভেসে আসছে বারবার। হঠাৎই আনমনে ভাবল অভ্র। তবে কি তুমিই আমার নিয়তিতে ছিলে মিস ব্ল্যাকবেরি? বেশ খানিকক্ষণ যাবতই মায়ের সামনে দাঁড়িয়ে আছে আদ্রিজা। এখন বেশ বিরক্ত লাগছে না তার? সেই কখন থেকে সেই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। নিজেও যাচ্ছে না আর তাকেও বের হতে দিচ্ছে না। ওদিকে অভ্র কি বলল সেটাও জানে না আদ্রিজা। তবে আদ্রিজা মনে মনে চায়, খুব করে চায় অভ্র যেন কিছুতেই বিয়েতে রাজি না হয়। যদিও সে ভেবে নিয়েছে অভ্র নাই বলে দিয়েছে তার মাকে। এরই মাঝে দরজা খুলে ভিতরে ঢুকল অভ্রের মা। খানিকটা চোখে মুখে হতাশাই দেখা গেল তার। অভ্রের মাকে দেখেই আদ্রিজার মা এগিয়ে গেল অভ্রের মায়ের দিকে, তারপর বলল, কি বলল অভ্র ভাবি? ও কি বিয়ে করতে রাজি আমার মেয়েকে? অভ্রের মা চুপ। অভ্রের মাকে চুপ থাকতে দেখে আবারও বলল আদ্রিজার মা, কি হলো, আপনি কথা বলছেন না কেন? অভ্র রাজি নয় বিয়েতে। আদ্রিজার মায়ের কথা শুনে হতাশ দৃষ্টিতে তাকালো অভ্রের মা। তারপর বলতে নিল, আসলে অভ্র। অভ্রের মা আর কিছু বলার আগেই দরজার সামনে দাঁড়িয়ে বলে উঠল অভ্র, আমি রাজি এই বিয়েতে। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিজা অভ্রের মুখের দিকে, তার যেন বিশ্বাসই হচ্ছে না অভ্র তাকে বিয়ে করার কথা বলল মাত্র। পুরো বিস্ময় ভরা চেহারা নিয়ে তাকিয়ে রইল সে অভ্রের মুখের দিকে। অন্যদিকে অভ্রের কথা শুনে খুশি মাখা মুখ নিয়ে এগিয়ে গেল অভ্রের মা অভ্রের দিকে। তারপর বললেন, তুই সত্যি বলছিস বাবা, তুই রাজি এই বিয়েতে? ওরে অভ্র বেশি না ভেবে বলল। হুম। খুশি হলো অভ্রের মা। আদ্রিজার মায়ের দিকে এগিয়ে এসে বললেন উনি, তাড়াতাড়ি চলুন ভাবি, বিয়েটা দিতে হবে তো। ওরে আদ্রিজার মাও খুশি হয়ে বলল, হুম আপনি যান, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসুন, অভ্রের বাবার সাথেও কথা হবে আমার। বলেই বেরিয়ে গেল অভ্রের মা। আর আদ্রিজার মা আদ্রিজার দিকে তাকিয়ে বলল,
যদি উল্টো পাল্টা কিছু বলিস তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না আদ্রিজা। মায়ের কথা শুনে জাস্ট অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল আদ্রিজা, তার মায়ের মুখের দিকে কিছু বলতে পারল না আর। তার তো এখনো বিশ্বাস হচ্ছে অভ্র রাজি হল বিয়েতে। আদ্রিজার মা বেরিয়ে গেল। মা বের হতেই আদ্রিজা এগিয়ে গেল অভ্রের দিকে। তারপর বলল, আপনি বিয়েতে রাজি কেন হলেন অভ্র? এই প্রথম আদ্রিজা অভ্রের নাম ধরে ডাকল। খানিকটা বিস্মিত হল সে। ছলছল চোখে আদ্রিজার দিকে তাকিয়ে বলল অভ্র, অনেক সময় নিয়তির কাছে আমাদের হার মানতেই হয় মিস ব্ল্যাকবেরি। বলেই চলে গেল অভ্র। তৈরি হতে হবে যে তাকে। আদ্রিজা জাস্ট হা হয়ে তাকিয়ে রইল অভ্রের যাওয়ার, যেন অভ্র কি বলল সব তার মাথার উপর দিয়ে গেল। নিয়তি মানে? এ কেমন নিয়তি? যেখানে আগে থেকেই জানা অপর প্রান্তের ব্যক্তিটি কখনোই তাকে ভালোবাসতে পারবে না। অতঃপর কবুল বলার মাধ্যমেই আদ্রিজা অভ্রের বিয়ে হয়ে গেল। নিয়তির কাছে হার মেনে বিয়েটা করেই নিল তারা। আদ্রিজা চেয়েও কিছু করতে পারেনি তার মায়ের জন্য। পরিস্থিতিটাই এমন ছিল যে আদ্রিজা চেয়েও কিছু করতে পারল না। কিন্তু অভ্র, সে তো পারত চাইলেই এই পরিস্থিতি থেকে নিজেকে গুটিয়ে নিতে, কিন্তু করেনি কেন? তাহলে কি আদ্রিজার জন্য অভ্রের খানিকটা হলেও চিন্তা হয়? ভেবে পায় না আদ্রিজা। কিন্তু তাদের এই সম্পর্কের পরিণতিটা কেমন হবে? আদৌ কি অভ্র আদ্রিজা একে অপরকে ভালোবাসতে পারবে কোনোদিন? আদ্রিজাদের বাড়ির ছাদের ওপর বসে আছে আরু। বড্ড মন খারাপ হচ্ছে তার, চোখ বেয়ে পড়ছেও পানি। আদ্রিজা মেয়েটা বড্ড ভালো, আর ভালো মানুষের সাথেই সবসময় এমনটা হয় কেন? প্রথমেই শ্রাবণের থেকে ধোঁকা খেল আদ্রিজা, তারপর সব ভুলে যখন বিয়েতে রাজি হল, নতুন জীবনে পা রাখার কথা ভাবল, তখনই এমনটা হওয়া লাগল। আদনান এমন কেন করল? ভেবে পায় না আরু। এরই মাঝে সেখানে দৌড়ে এসে উপস্থিত হল আশিক। আরুকে কাঁদতে দেখে মুচকি হেসে আরুর দিকে এগিয়ে যেতে যেতে বলল সে, তুই এখানে বসে কাঁদছিস আর নিচে কি ঘটে গেল জানিস কিছু? আশিকের ভয়েসটা কানে আসতেই বিরক্ত হল আরু। বলল, তোর যদি কাজের কাজ কিছু থাকে তাহলে বল, না হলে আমার সামনে থেকে যা। আশিক এমনিতেই মন ভালো নেই, তারপর ফালতু বকিস না। আরে বাবা, ফালতু বকলাম কোথায়, উল্টো আরো সুন্দর কথা বলতে এলাম। আশিকের কথা শুনে বিরক্ত নিয়ে আশিকের দিকে তাকিয়ে বলল আরু। সুন্দর কথাটা কি শুনি? আশিক বসল আরুর পাশ দিয়ে, তারপর বলল, কথাটা হলো আদ্রিজার বিয়ে হয়ে গেছে। আশিকের কথা শুনে চোখ বড় বড় করে বলল আরু। বিয়ে হয়ে গেছে মানে আদনান ফিরে এসেছে? আরে না, ও হনুমান আসেনি। কিন্তু? কিন্তু কি? কিন্তু আশিক এখন তোকে থাবড়ামো কিন্তু। আদ্রিজা তোর ভাবি হয়ে গেছে আরু ছুনা। অভ্র ভাইয়া বিয়ে করে নিয়েছে আদ্রিজাকে। সঙ্গে সঙ্গে আরু উত্তেজিত হয়ে আশিককে জড়িয়ে ধরে বলল, কি সত্যি? ও মাই গড, কিভাবে হলো? ভাইয়া যে বলল বিয়েটা করবে না। ওরে, আশিক কাশতে কাশতে বলল, এভাবে জড়িয়ে ধরলে হার্ট অ্যাটাক করমু কিন্তু। বিষম খেল আরু। এই মাত্র কি করো ভেবেই আশিককে ছেড়ে দুকদম দূরে সরে আসল সে। মিন মিন কণ্ঠে বলল, সরি। হুম হইছে। শর্ত, তুই আমার ভাইয়ের বিয়ে হলো অথচ আমিই দেখতে পারলাম না। ওরে, মুখটা একবার ফুলিয়ে বলল আশিক। এভাবে ছাদে মুখ ফুলিয়ে বসে থাকলে বিয়ে দেখতে পাবি কেমনে ছুনা? তুই আর একটু আগে আসবি না ইডিয়েট। যা, এখন আমি ইডিয়ট হয়ে গেলাম। আশিকের কথা শুনে আরু খুশি হয়ে আশিকের গাল দুটো টেনে দিয়ে বলল, আমার ছুনা বন্ধু।
বলেই তখতনাথ ছাদ থেকে দৌড়ে নেমে পড়ল আরু। আর আশিক ফ্যাল ফ্যাল চোখে গালে হাত দিয়ে আরুর যাওয়ার পানে তাকিয়ে থেকে বলল, এইডা কি হইল? আরু দৌড়ে আসার অনেক আগেই বিয়েটা কমপ্লিট হয়েছিল আদ্রিজা আর অভ্রের। এতে খানিকটা খারাপও লাগে আরুর, কিন্তু পরক্ষণেই খুশি মনে মেনে নেয় সবটা যাক, অবশেষে বিয়েটা তো হলো। কিন্তু অভ্র ভাই তো বিয়েটা করবে না বলেছিল, তাহলে আবার রাজি হলো কেন? পরিশেষে কান্না মিশ্রিত মুহূর্ত কাটিয়ে গাড়ি করে পাঠিয়ে দেওয়া হলো বিয়ের কনে আর বরকে, ওরফে অভ্র আর আদ্রিজাকে। আরু আর আরুর মা অনেক আগেই চলে গেছে, অনেক কিছুর আয়োজন করতে হবে কিনা। নিজের রুমের আয়নাটাকে সজোরে একটা ফুলদানি মেরে ভেঙে ফেলল শ্রাবণ। রাগ হচ্ছে তার, ভীষণ রাগ। কি ভাবল আর কি হলো? ভেবেছিল বিয়েটা ভেঙে দিয়ে তার নামের ট্যাগ লাগিয়ে আদ্রিজার নামে সমালোচনার পাহাড় তৈরি করবে সে। লোকে দূরছাই দূরছাই বলে বাজে মন্তব্য করবে, কিন্তু কিছুই হলো না এসবের। শ্রাবণ ভাবতেও পারিনি এমন একটা মুহূর্তে এসে কেউ বিয়ে করে নিবে আদ্রিজাকে। রাগে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার, শ্রাবণ নিজেও বুঝচ্ছে না এত রাগ কেন হচ্ছে তার। আদ্রিজার পাশে যে ছেলেটাকে সে সহ্য করতে পারে না, সেই ছেলেটার সাথেই বিয়ে হলো আদ্রিজার। ভাবলেই রাগে মাথার রগ ফুলে উঠছে শ্রাবণের। রাত 1:30টার কাছাকাছি। বাসর ঘরে চুপচাপ বসে আছে আদ্রিজা। ভীষণ জোরে কান্না পাচ্ছে তার। তার জন্য অভ্রের জীবনটা নষ্ট হয়ে গেল, অভ্র যাকে ভালোবাসল তাকে পেল না, এই কথাটা ভাবলেই যেন ভিতরে ভিতরে গিল্টি ফিল হচ্ছে আদ্রিজার। বারবার মনে হচ্ছে সে যদি অভ্রকে বিয়েতে ইনভাইট না করত তাহলে হয়তো এমনটা হতো না। কেন সে তার মাকে জোর করতে পারল না? অভ্র যদি বিয়েটায় রাজি না হতো তাহলে হয়তো আদ্রিজা ঠিক ম্যানেজ করতে পারত বিষয়টায়। নানা কিছু ভেবে ভেবে মন খারাপ করছিল আদ্রিজা, যতই নিজেকে সামলাতে চাইছে ততই যেন আরও বেশি করে চিন্তার জালে আটকা পড়ে মন খারাপ হচ্ছে তার। নিজের রুমের সামনে রেলিং ধরে দাঁড়িয়ে আছে অভ্র। ভিতরেই আদ্রিজা বসে আছে। আপাতত আদ্রিজাকে নিয়ে বিন্দুমাত্র ভাবছে না অভ্র। সে তো ভাবছে অন্য কিছু। একটুখানি মুহূর্তের মধ্যে তার সাথে কি ঘটে গেল? বিয়ে হয়ে গেল তার, অভ্র নিজেও জানে না সে বিয়েতে রাজি কেন হল। শুধুই কি সমালোচনার হাত রেখে আদ্রিজাকে বাঁচাতে, নাকি অন্য কিছু? আদ্রিজার প্রতি অভ্রের ফিলিংসটা ঠিক কেমন এটাই যেন বুঝচ্ছে না অভ্র। আদ্রিজাকে বিয়ে করেছে, এতে আদ্রিজার প্রতি বিন্দুমাত্র রাগ নেই অভ্রের। কারণ আদ্রিজার কোনো দোষ নেই। অভ্র তো নিজে থেকেই বিয়েটা করল। তপ্ত নিঃশ্বাস ছাড়ল অভ্র। এমন সময় অভ্রের কাঁধে হাত রাখল তুষার। কতক্ষণ আগেই এসব ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা শুনে হতভম্ব হয়ে দৌড়ে আসলো তুষার। সে তো ভাবতেও পারেনি অভ্রের সাথে আদ্রিজার বিয়ে হবে। হুট করেই কাঁধে কারো স্পর্শ পেতেই পিছন ঘুরে তাকালো অভ্র। সামনেই তুষারকে দেখে শান্ত গলায় বলল সে, তুই? হুম আমি। এসব কি করে হলো অভ্র? তুই বিয়ে করে নিলি আদ্রিজাকে? ওরে শান্ত স্বরেই জবাব অভ্রের। পরিস্থিতি এমন ছিল যে আমাকে বিয়েটা করতেই হতো। এইটা কোনো কথা? তুই বুঝতে পারছিস না আমি বিয়েটা না করলে আদ্রিজাকে অনেক বাজে সময়ের ভিতর দিয়ে যেতে হতো,
নানা লোকে নানা কিছু বলতো। আদ্রিজাকে লোকে খারাপ বলতো বলে বিয়েটা করে নিলি, তুই নিজের কথা ভাবলি না। লাবণ্যকে যে তুই ভালোবাসিস সেটা ভুলে গেলি। ওরে চুপ রইল অভ্র। কি বলবে বুঝতে পারছে না। অভ্রকে চুপ থাকতে দেখে আবারও প্রশ্ন ছুড়ল তুষার। বলল, কি হলো, চুপ করে আছিস কেন, কথা বল অভ্র। তুষারের কথার আপাতত কোনো জবাব নেই অভ্রের কাছে। তাই জিনিসটাকে এড়িয়ে যেতে বলল অভ্র। আপাতত কিছু ভালো লাগছে না, আমরা পরে কথা বলি। বড্ড ক্লান্ত লাগছে, আমায় ঘুমাতে হবে, আমি যাই বুঝলি। বলেই নিজের রুমের দিকে অগ্রসর হল অভ্র। আর তুষার অভ্রের যাওয়ার পানে তাকিয়ে থেকে বলল, তুই শুধুই আদ্রিজাকে সমালোচনার হাত থেকে বাঁচানোর জন্য বিয়েটা করলি অভ্র, নাকি অন্য কিছু? কেন যেন তোর চোখ দুটো অন্য কিছু বলল বলে মনে হল। আচমকাই দরজা খোলার খক করে আওয়াজ পেতেই নড়েচড়ে উঠল আদ্রিজা। সে বুঝেছে অভ্র এসেছে। আপনি এই বিয়েটা করতে রাজি কেন হলেন অভ্র? রুমের ভিতর ঢুকে টাওয়াল হাতে কেবল ওয়াশরুমের উদ্দেশ্যে যেতে নিয়েছিল অভ্র, এরই মাঝে আদ্রিজার কথা শুনে থেমে গিয়ে ওখানেই দাঁড়িয়ে পড়ল অভ্র। অভ্রকে দাঁড়াতে দেখে আদ্রিজা বিছানা ছেড়ে নামল, তারপর চুপচাপ এগিয়ে যেতে লাগল অভ্রের দিকে। মুখোমুখি হল সে অভ্রের, তারপর আবার প্রশ্ন ছুড়ল অভ্রের দিকে। বলল, কি হলো, আপনি কিছু বলছেন না কেন? খানিকটা অসহায় দৃষ্টিতে তাকালো অভ্র আদ্রিজার দিকে, তারপর বলল, আমার বড্ড ক্লান্ত লাগছে, আমরা পরে কথা বলি। আর এত ভারী সাজে এখনো বসে আছো কেন? চেঞ্জ করে ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি, রাত তো কম হয়নি। আপনার মনে হয় আজ রাতে আমার ঘুম আসবে? প্রতি ওরে কি বলবে অভ্র ঠিক বুঝতে পারছে না। এরই মাঝে অভ্রের ফোনটা বেজে উঠল। অভ্র ফোনটা দেখল লাবণ্য ফোন করেছে, সঙ্গে সঙ্গে বুকটা যেন কেঁপে উঠল তার। তবে ফোনটা তুলল না, ফোনটা সাইলেন্ট করে আদ্রিজার দিকে তাকিয়ে বলল, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। বলেই এক প্রকার পাশ কাটিয়ে চলে গেল অভ্র ওয়াশরুমের দিকে। কেমন একটা বিচ্ছিরি অদ্ভুত ফিলিংস হচ্ছে তার। লাবণ্যের ফোনটা আসায় যেন আরও বেশি ফিলিংসটা বেড়ে উঠল অভ্রের। অন্যদিকে আদ্রিজা পুরো হতভাগ হয়ে তাকিয়ে রইল অভ্রের যাওয়ার পানে। সে দেখেছে লাবণ্য ফোন করেছে, আর লাবণ্যের ফোন আসাতেই অভ্র এমন অস্থিরতা নিয়ে চলে গেল ওয়াশরুমের দিকে। আদ্রিজার খারাপ লাগা আরও বাড়ল, বুকের ভিতর যে ভারী পাথরটা জমে উঠেছিল তার সেটা যেন আরও প্রখর হল আদ্রিজার। ওয়াশরুমের ভিতরে থাকা আয়নাটার দিকে তাকিয়ে আছে অভ্র, কেমন যেন খাপোছাড়া আর অগোছালো লাগছে নিজেকে। অভ্র বেসিনের কলটা খুলে মুখে পানি দিল খুব করে, মাথায়ও পানি দিল। তারপর চোখ দুটো বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলল সে। কোথাও একটা খারাপ লাগা কাজ করছে অভ্রের মাঝে। তবে আদ্রিজাকে বিয়ে করেছে বলে তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। অভ্র বুঝতে পারছে না তার মন মস্তিষ্ক আসলে বলছেটা কি। ভুল করেছে সে আদ্রিজাকে বিয়ে করে, নাকি সঠিক করেছে সবটা? উফ, মাথা যন্ত্রণা করছে অভ্রের, ব্যথায় যেন মাথাটা ছিঁড়ে যাওয়ার উপক্রম তার। অভ্র তার মাথাটা চেপে ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল চুপচাপ। পাক্কা আধ ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হল অভ্র। গ্রিন কালার টি শার্ট সাথে রেড কালার ট্রাউজার পরে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতেই ওয়াশরুম থেকে বের হয়েছে অভ্র। এরই মাঝে হঠাৎই চোখ গেল তার আয়নার সামনে দাঁড়িয়ে থাকা আদ্রিজার দিকে। ভারী লেহেঙ্গা খুলে ব্ল্যাক শাড়ি পরেছে সে, চুলগুলো খোলা, চোখের লেন্সও খুলে ফেলেছে সে। এই প্রথম আদ্রিজার ঘন কালো কোমর পর্যন্ত ছড়ানো লম্বা চুলগুলোকে খেয়াল করল অভ্র। তবে বেশিক্ষণ তাকালো না সে, মাথার যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে অভ্রের। অভ্র বেশি কিছু না ভেবে গিয়ে বসল বিছানায়।
অভ্র ওয়াশরুম থেকে বের হয়েছে এটা অনেক আগেই টের পেয়েছিল আদ্রিজা, তবে কিছু বলেনি সে। আদ্রিজা কিছু একটা ভাবে আবারও এগিয়ে গেল অভ্রের দিকে। যতক্ষণ পর্যন্ত না আদ্রিজা তার প্রশ্নের উত্তর পাচ্ছে ততক্ষণে যেন শান্তি মিলছে না আদ্রিজার। আদ্রিজা তার চুলে হাত দিয়ে খোঁপা করল। আদ্রিজাকে পুনরায় নিজের দিকে আসতে দেখে হতাশ হল অভ্র। এই মেয়েটা বোধহয় আজ রাতে তাকে ঘুমাতে দিবে না। মনে মনে অভ্র তাকালো আদ্রিজার দিকে। খোলা চুলেই তো সুন্দর ছিল, খোঁপা করার কি দরকার ছিল? অদ্ভুত মেয়ে একটা। আদ্রিজা অভ্রের পাশ দিয়ে বসে বলল, আপনি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর দেননি অভ্র। তোমার কি সত্যি ঘুম পায়নি ব্ল্যাকবেরি? অভ্রের কথায় যেন ভিতর থেকে ভেঙে পড়ছে আদ্রিজা। খানিকটা হতাশা ভরা কণ্ঠ নিয়ে বলে উঠল সে, আপনি কেন বুঝতে পারছে না আমার অবস্থাটা? আমার ভিতর থেকে গিল্টি ফিল হচ্ছে, বারবার মনে হচ্ছে আমার জন্য আপনার জীবনটা নষ্ট হয়েছে। আমার জন্য আপনি আপনার ভালোবাসার মানুষটিকে পাননি। আপনি কেন বুঝতে পারছে না আমি আপনার ভালোবাসার মাঝে বিচ্ছেদের কারণ হয়েছি? এই জিনিসটা ভাবলেই ভিতর থেকে আমি। বলতে বলতে কেঁদে উঠল আদ্রিজা। খারাপ লাগছে তার, ভীষণভাবে খারাপ লাগছে। কারণ সে তো জানে ভালোবাসার বিচ্ছেদটা ঠিক কতটা যন্ত্রণার। হুট করেই আদ্রিজাকে কাঁদতে দেখে হতভম্ব হয়ে বলল অভ্র, আরে তুমি কাঁদছ কেন? আপনি বুঝতে কেন পারছেন না অভ্র? আমার ভীষণ কষ্ট হচ্ছে। আপনি বিয়েটা কেন করলেন? আমার জন্য নিজের জীবটা কেন নষ্ট করলেন? বলেই ঠুকরে কাঁদতে লাগল আদ্রিজা। আদ্রিজার কান্না দেখে অভ্র বিস্মিত হয়ে বলে উঠল, এভাবে কাঁদে না ব্ল্যাকবেরি, যা হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই। তাই তোমার জন্য আমার জীবন নষ্ট হয়েছে এমনটা ভেবে কষ্ট পেও না প্লিজ। বলেই আদ্রিজার চোখের পানি মুছে দিল অভ্র। তারপর বলল, এভাবে সবসময় কাঁদতে নেই। আজ সারাদিন অনেক কেঁদেছ, আর কাঁদে না, ঘুমাও এখন। কষ্ট পেও না, দেখবে সময়ের সাথে সাথে সবটা ঠিক হয়ে গেছে। কিভাবে কি ঠিক হবে অভ্র? আমি যে। আদ্রিজার পুরো কথা শেষ আগেই আদ্রিজার ঠোঁটে হাত দিয়ে বলল অভ্র, হুশ অনেক হয়েছে, আর এসব নিয়ে ভাবে না। অভ্রের কাজে ছলছল চোখে তাকালো আদ্রিজা অভ্রের দিকে। অভ্র তাকিয়ে রইল আদ্রিজার চোখের দিকে। কেঁদে কেঁদে চোখের কাজল সব লেপটে ফেলেছে। অভ্র আদ্রিজার দিকে তাকিয়ে বলল, এখন ঘুমাও, পড়ে কথা হবে এস। আর কিছু বলতে নিয়েও থেমে গেল অভ্র। মাথাটা বোধহয় ছিঁড়েই যাবে তার। অভ্র আদ্রিজার ঠোঁটের থেকে হাত সরিয়ে তার মাথাটা চেপে ধরল। অভ্রের কাজ দেখে আদ্রিজা খানিকটা হতভম্ব হয়ে বলল, কি হয়েছে আপনার? ওরে খানিকটা বিচলিত কণ্ঠ নিয়ে বলল অভ্র, তেমন কিছু না, খানিকটা মাথাটা ধরেছে আমার। আপনার মাথা ব্যথা করছে এটা আগে বলবেন না, তাহলে তো আমি এত কিছু বলতাম না। দাঁড়ান। বলেই বিছানার উপর থেকে বালিশটা এনে মাঝ বরাবর খাটে রাখল আদ্রিজা। তারপর বলল, আপনি এখানে ঘুমানোর চেষ্টা করুন অভ্র, দেখবেন সকালের মধ্যেই ঠিক হয়ে যাবেন আপনি। অভ্র শুনল আদ্রিজার কথা। তার সত্যিই অসম্ভবভাবে মাথা ব্যথা করছে। অভ্র বেশি কিছু ভেবে না শুয়ে পড়ল বিছানায়। মাথাটায় হাত দিয়ে চাপতে লাগল সে। অভ্রের কাজ দেখে আদ্রিজার কেমন যেন লাগল। আদ্রিজা অভ্রের মাথার কাছ দিয়ে বসে বলল, আমি আপনার মাথা টিপে দিচ্ছি, আপনি ঘুমান অভ্র। বলেই অভ্রের কপাল স্পর্শ করল আদ্রিজা। আদ্রিজার হাতের স্পর্শ পেতেই অভ্র তাকালো আদ্রিজার মুখের দিকে। ভালো লাগছে তার। অভ্র চেয়েও বারণ করতে পারল না আদ্রিজাকে। কোথাও এক ভালো লাগা কাজ করছে তার মনে।
অভ্র নীরবেই তার চোখ দুটো বন্ধ করে নিল। আর আদ্রিজা চুপচাপ তার কপাল টিপতে লাগল। জ্যোৎস্না ভরা আলোর রাত তখন। চাঁদ মামাটাও আকাশের বুকে জ্বলছিল খুব। চারপাশে হিম শীতল ঠান্ডা বাতাস বইছিল, বাতাসের তীব্রতায় জানালার পর্দাগুলো উড়ে চলছিল বারংবার। অভ্রের হালকা শীত শীত লাগছিল তখন। অভ্রের শীত করছে বিষয়টা বুঝতে পেরে আদ্রিজা আশেপাশে তাকালো। হঠাৎই চোখ গেল তার বালিশের নিচে থাকা কাঁথাটার দিকে। আদ্রিজা বেশি কিছু না ভেবে কাঁথাটা বের করে জড়িয়ে দিল অভ্রের গায়ে। তারপর পুনরায় অভ্রের মাথাটা টিপতে ব্যস্ত হয়ে পড়ল সে। আদ্রিজার চোখে ঘুম নেই আধো আজ ঘুম আসবে কি না জানে না সে তো এটাই বুঝে উঠতে পারছে না তাদের এই নিয়তির সম্পর্কটা আধো টিকবে কতদিন। যতই হোক সে তো আর অভ্রের জীবনের একটা কাঁটা হয়ে সারা জীবন থাকতে পারে না। সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল আদ্রিজার। অভ্রের মাথার কাছেই কখন যে ঘুমিয়ে পড়েছিল মনে নেই আদ্রিজার। আদ্রিজা বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। তারপর বেশি কিছু না ভেবেই ব্যাগ থেকে লাল টুকটুকে একটা শাড়ি বের করে সেটা নিয়ে ঢুকে পড়ল সে ওয়াশরুমের দিকে। আচমকাই ঘুমের মধ্যে চোখে পানির ছিটে লাগতেই হকচকিয়ে উঠল অভ্র। তবে চোখ খুলল না, পাশ ফিরে অন্যদিক ঘুরে ঘুমাল সে। এরই মাঝে হাতের ঝুনঝুন কাচের চুড়ির শব্দ ভাসল অভ্রের কানে। এতে অভ্র বিরক্ত হল খুব। এত সকালে তার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে কে? ধীরে ধীরে যেন এই শব্দের প্রবণতা আরও বাড়ল অভ্রের। এতে ভয়ঙ্করভাবে বিরক্ত হল অভ্র। চোখ মুখ কুঁচকে এলো তার। অভ্র গায়ের কাঁথাটা সরিয়ে প্রচণ্ড বিরক্ত নিয়ে হালকা উচ্চস্বরে বলে উঠল, হচ্ছেটা কি? এইভাবে ঘুমের মধ্যে বিরক্ত করছো কেন? আচমকাই অভ্রের চেঁচানো শুনে থমকে গেল আদ্রিজা। পিছন ঘুরে তাকালো সে, হাত থেকে চিরুনিটা পড়ে গেল আনমনেই। চলবে।